আসসালামু আলাইকুম। বাফারিং হচ্ছে না। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা ভালো আছো যে যেখানে আছো। আমি আজকে তোমাদেরকে নিয়ে যে জার্নিতে যাব সেটি হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারের অষ্টম অধ্যায়। তো এই যে অষ্টম ক্লাস দ্বিতীয় অধ্যায়ের হিসাবের বইসমূহ যে চ্যাপ্টারটি রয়েছে তার অষ্টম ক্লাস আজকে। এই যে অষ্টম ক্লাস, আজকের ক্লাসটি কিন্তু বিগত যে ক্লাসগুলো ছিল তারই ধারাবাহিকতায় এসেছে। তোমরা এর আগে ক্লাসগুলো যারা করেছো তারা নিশ্চয়ই কাঙ্ক্ষিত যে চাওয়া ছিল সেটি পূর্ণ হয়েছে। আমরা আজকের ক্লাসে যাব এবং আজকের ক্লাসে আমরা আসলে দুটো জিনিস জানতে চেষ্টা করব। একটি হলো যে আমাদের সামনে কিন্তু পরীক্ষা আছে, আমাদের সিটি পরীক্ষা আমরা শিডিউল দিয়েছি। তো তোমরা দেখেছো সে শিডিউল দেখো, নোটিশ দেখেছো, আমরা শিডিউলটা দিব রিসেন্টলি। আর সিলেবাসটা তোমরা জানো যে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের উপর আমাদের ক্লাস টেস্ট পরীক্ষা হবে। তো এই যে ক্লাস টেস্ট পরীক্ষা হবে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের উপরে, এই দুটি অধ্যায় নিয়েও আমি কিছু কথা বলার চেষ্টা করব ক্লাসের শেষের দিকে, যাতে তোমরা পরীক্ষার জন্য উপকৃত হও। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা আজকের যে ক্লাসটি আছে অষ্টম ক্লাস, সেই ক্লাসে কি কি শিখব আমি এই বিষয়ে একটু তোমাদেরকে শেয়ার করতে চাই। আজকের ক্লাসে আমরা শিখব হলো তোমার বিশেষ যে জাবেদা আছে সেই বিশেষ জাবেদার মধ্যে এখানে কি রয়েছে, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, প্রদান জাবেদা, এগুলো ছিল। তো আমরা ক্রয় জাবেদা শিখেছি গত ক্লাসে, এর আগে ক্লাসে বিক্রয় জাবেদা শিখেছি। এই যে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা শিখেছি, তারপরে থেকে অর্থাৎ আজকে আমরা আলোচনা করব নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা, তারপর নগদান বই, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তারপরে যদি আমরা সুযোগ পাই তাহলে আমরা খতিয়ান এবং রেওয়ামিল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই, যদিও এগুলো স্পেশাল চ্যাপ্টারই আছে এগুলোর, কিন্তু এখানে ক্ষুদ্র একটু আয়োজন আছে। তাহলে বন্ধুরা চলো আমরা আজকে ক্লাসে যাচ্ছি। পরের স্লাইডটা দেখি আমরা যে আজকে আমাদের কি ক্লাস আছে। দেখো পুরো স্ক্রিনে এই যে এখানে নগদ প্রাপ্তি জাবেদা দেখতে পাচ্ছ, এই নগদ প্রাপ্তি জাবেদা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। এই নগদ প্রাপ্তি জাবেদাতে আমরা এখানে মাত্র কয়েকটি এন্ট্রি নিয়ে এসেছি। 1 তারিখ আছে যে ব্যবসায়ে নগদ 40,000 টাকা বিনিয়োগ করা হলো। তো বিনিয়োগ করলে টাকা কি নগদে আসে না যায়? আসে। নগদ প্রাপ্তি জাবেদাতে যে লেনদেনগুলো নগদ আমি পাবো সেগুলো হিসাবভুক্ত করব। যে লেনদেনগুলো নগদে টাকা পাবো সেই লেনদেনগুলো এখানে আসবে। মার্চের 5 তারিখে তার কি আছে, নগদে পণ্য ক্রয়, টাকা আসে না চলে যায়? চলে যায়, তো এটি এখানে আসবে না। তাহলে 1 তারিখের টাকা নগদে 40,000 টাকা যদি মালে বিনিয়োগ করে এটা আসবে, এটা আমরা পাবো। 5 তারিখের টাকা এটি আসবে না। 8 তারিখ নগদ বিক্রয় 80,000 টাকা, নগদ বিক্রয় করলে টাকা পাওয়া যায়, তো এটি আসবে। 8 তারিখে আছে মিরাজের নিকট থেকে 30,000 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে আমি 29,500 টাকা পেয়েছি, তাই না? তাহলে এটি আসবে। সুদ পাওয়া গেল, এটাও আসবে। তাহলে এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটি হলো যে নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে তোমরা বোর্ড ফলো করো, নগদ প্রাপ্তি জাবেদা। এখানে আসবে হলো কি শুধু প্রাপ্তিগুলো, শুধু প্রাপ্তি আসবে, এখানে প্রাপ্তি সমূহ আসবে। তাহলে যদি কোনো প্রদান থাকে, যদি কোনো টাকা পরিশোধ করা থাকে, প্রদান করা থাকে, সেই প্রদান করার টাকা বা পরিশোধিত টাকা কিন্তু এখানে আসবে না। নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে কি আসবে? নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে আসবে শুধু প্রাপ্তি সমূহ আসবে। ওকে, এখন আমরা
এটি একটি ছক আকারে দেখব যে নগদ প্রাপ্তির জাবেদার ছক কেমন হয়। লক্ষ্য করো তোমরা, আমি পুরো ছকটাই বোর্ডে দেখাচ্ছি। নগদ প্রাপ্তির জাবেদার যে ছকটি, আমি সেই পুরো ছকটি তোমাদের দেখাচ্ছি। পরের স্লাইডটি দেখো। এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে নগদ প্রাপ্তির জাবেদার ছক, এবং এখানে সমাধানটিও কিন্তু আমি দিয়েছি। হ্যাঁ, তো এই যে এখানে আমরা নগদ প্রাপ্তি জাবেদার ছকটি দেখলাম, সেখানে দেখো একটা ডেবিট পাশ আছে, একটা ক্রেডিট পাশ আছে। হ্যাঁ, ডেবিট পাশে কি আছে? ডেবিট পাশে আছে নগদান হিসাব, প্রদত্ত বাট্রা হিসাব। আর ক্রেডিটের 3টা গড়, প্রাপ্য হিসাব, বিক্রয় ও অন্যান্য। ঠিক আছে, তাহলে এই যে ডেবিট পাশে আমরা দেখতে পাচ্ছি 2টো গড়, নগদান হিসাব, প্রদত্ত বাট্রা হিসাব। আর ক্রেডিটে দেখতে পাচ্ছি আমরা 3টা গড়, 3টা কলাম, প্রাপ্য হিসাব, বিক্রয় হিসাব, অন্যান্য হিসাব। এই ছকগুলো কিন্তু ফিক্সড, এই গড়গুলো ফিক্সড, এই কলামগুলো ফিক্সড, এগুলো বাড়বেও না কমবেও না। আর তোমরা বাম পাশে দেখতে পাচ্ছ তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র। এই তারিখ তোমরা জানো, তারিখ নিয়ে প্রবলেম না। ক্রেডিট হিসাব খাত, এখানে হিসাবের নামগুলো আসবে। তো আমরা দেখো 1 তারিখের লেনদেনটি দেখি। আমরা 1 তারিখের লেনদেনটি দেখি, প্রশ্নটি দেখি। আগের স্লাইডটি। তো এই যে 1 তারিখের লেনদেনটি, সেটি কি ছিল? ব্যবসায়ে নগদ 40,000 টাকা বিনিয়োগ করা হলো। তো মালিক যদি ব্যবসায়ে টাকা বিনিয়োগ করে তাহলে কি হবে? প্রাপ্তি হবে। প্রাপ্তি হলে এটি আমরা কোথায় দিব? হ্যাঁ, এটি দেখো 1 তারিখেরটা আমরা দিয়েছি মার্চের 1, মূলধন হিসাব লিখেছি ক্রেডিটের গড়ে। ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট হিসাব খাত হলো মূলধন হিসাব। আর টাকা 40,000 টাকা ডেবিট গড়ে আসছে, আবার 40,000 টাকা দেখো অন্যান্য হিসাবের গড়ে গেছে। অর্থাৎ 2 জায়গায় যাবে, ডেবিট পাশেও যাবে, ক্রেডিট পাশেও যাবে। এখানে প্রতিটি লেনদেন আমার 2 জায়গায় পোস্টিং দিতে হবে। প্রাপ্তি পাশে, ডেবিট পাশে একবার, এবং প্রদান পাশ মানে ক্রেডিট পাশে একবার। তো এই যে মূলধন হিসাব আমরা যে বসালাম এখানে 1 তারিখে মার্চের, 40,000 টাকা নগদের করে আসছে, আবার 40,000 টাকা অন্যান্য হিসাবের করে আসছে। অন্যান্য হিসাব দ্যাট মিন্স মূলধন হিসাব। সেই মূলধন হিসাবটি দেখো ক্রেডিট হিসাব খাত এখানে ওই ঘরে লেখা হয়েছে। তাহলে 1 তারিখের প্রবলেমটি সলভ করতে পেরেছো নিশ্চয়ই। আমরা 1 তারিখের প্রশ্নটি আবার দেখছি। মার্চের 1 কি বলেছে? ব্যবসায়ে নগদ 40,000 টাকা বিনিয়োগ করা হলো। এই যে ব্যবসায়ে নগদ 40,000 টাকা বিনিয়োগ করা হলো, এটা কোথায় যাবে? এটি আমরা আবার সমাধানে দেখছি। সমাধানে কি দেখছি? মার্চের 1 মূলধন হিসাব লিখে নগদের গড়ে আসছে 40,000 টাকা, আবার ক্রেডিট পাশে অন্যান্য হিসাবে গড়ে আসছে 40,000 টাকা। তাহলে 1 তারিখের ফাংশনটি নিশ্চয়ই তোমাদের বুঝতে সহজ হয়েছে, আর কোনো প্রবলেম আশা করছি নাই। এবার আমরা 5 তারিখের লেনদেনটি দেখি। 5 তারিখে কি আছে? বলেছে যে নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। এই যে নগদে পণ্য ক্রয় 10,000 টাকা, এখানে আমার প্রাপ্তি নাই, আছে প্রদান। আমি নগদ প্রাপ্তি জাবেদা করতেছি। কি করতেছি? প্রাপ্তি জাবেদা। তো নগদ প্রাপ্তি জাবেদা যদি আমি করি, এখানে প্রাপ্তি সমূহ শুধু আসবে, প্রদান সমূহ কিন্তু আসবে না। তো 5 তারিখের যে ফাংশনটি আছে এটি কোথাও লিপিবদ্ধ হবে না, প্রাপ্তি জাবেদার মধ্যে কোথাও লিপিবদ্ধ হবে না। ঠিক আছে, সো আমরা এই সমাধানটা দেখি। দেখো সমাধানে 5 তারিখের কোনো ফাংশন নাই। 5 তারিখের ফাংশন নাই এই জন্য যে 5 তারিখে লেনদেনটি ছিল নগদ প্রদান সম্পর্কিত, সেজন্য এটি আসেনি। এবার আমরা 8 তারিখের প্রশ্নটি দেখি। 8 তারিখে কি বলা হয়েছে? নগদ বিক্রয় 20,000 টাকা। তো বিক্রয় করলে তো টাকা পাওয়া যায়, তাই না? প্রাপ্তি হলে আমরা 8 তারিখে দেখছি যে নগদে বিক্রয় 20,000 টাকা। তো
বিক্রয় করলে টাকা পাওয়া যায়, প্রাপ্তি হয়। তো প্রাপ্তি যদি হয় তাহলে এটি অবশ্যই প্রাপ্তি পাশে আসবে। তো আমরা এটি কোথায় পোস্টিং দিয়েছি? 8 তারিখ। এটা আমরা দেখি, সমাধান দেখি। দেখো 8 তারিখ ক্রেডিট হিসাব খাত। এখানে এই ঘরের মধ্যে, এই কলামের মধ্যে আমি কিছু লিখি নাই, ফাঁকা রেখেছি। আর ডেবিটের করে ডেবিট পাশে দেখো নগদান হিসেবে গড়ে 20,000 টাকা আছে, আবার ক্রেডিটে বিক্রয়ের গড়ে 20,000 টাকা আছে। অর্থাৎ নগদে যখন আমি বিক্রয় করেছি 8 তারিখের যে লেনদেনটি, নগদে যখন বিক্রয় করেছি তখন আমি জাবেদা করেছি কি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো এখানে দুটো হিসাবই আছে, 8 মার্চের 8-এ দুটো হিসাবই আছে। ডেবিটের হিসাবে আছে নগদান হিসাব, ক্রেডিটের হিসাবে আছে বিক্রয় হিসাব। তো নতুন করে এখানে কোনো ক্রেডিট হিসাব খাতের প্রয়োজন নেই, সেজন্য মার্চের 8 ক্রেডিট হিসাব খাতের কলামের মধ্যে কোনো হিসাবের নাম বসানোর প্রয়োজন হয়নি, তাই ফাঁকা রয়েছে। তাহলে মার্চের 8-এ কি হলো? পণ্য বিক্রয় করেছি, নগদের গড়ে এসেছে আর বিক্রয় গড়ে এসেছে, ডেবিট পাশও এসেছে, ক্রেডিট পাশও এসেছে। আমি আবার প্রশ্নে যাই, মার্চের 16। মার্চের 16-তে কি আছে? আমরা কিছু টাকা পেয়েছি। কার কাছ থেকে পেয়েছি? মিরাজের কাছ থেকে পেয়েছি। মিরাজের কাছ থেকে কত টাকা পেয়েছি? 29,500 টাকা পেয়েছি। আমি মিরাজকে কত টাকা দিতাম? 30,000 টাকা আমি ওকে দিয়েছিলাম। তো ওর কাছ থেকে আমি পণ্য দিয়েছি, বিক্রয় করেছি, তোর কাছে আমি পাবো 30,000 টাকা। সে পূর্ণ নিষ্পত্তির সাপেক্ষে আমাকে 29,500 টাকা দিল। তাহলে আমি পেয়েছি মিরাজের কাছ থেকে 29,500 টাকা, এটা প্রাপ্তির ঘরে আসবে 29,500। আর এখানে এই যে 30,000 টাকার মধ্যে সে আমাকে 29,500 টাকা দিচ্ছে, আমি কিন্তু মার্চের 16 তারিখ বোঝাচ্ছি। আমি 30,000 টাকার মধ্যে 29,500 টাকা পাচ্ছি, তাহলে এই যে 500 টাকা গ্যাপ আছে তাকে বলা হয় বাট্রা বা ডিসকাউন্ট। এই যে ডিসকাউন্ট বা বাট্রা, এটি বাট্রার ঘরে যাবে। তাহলে আমরা এখন সমাধানটা দেখতে চাই। মার্চের 16 তারিখ কি হয়েছে? মিরাজের কাছ থেকে আমি পেয়েছি 29,500। লক্ষ্য করো এখানে 29,500 টাকা মিরাজের কাছ থেকে আছে, নগদের করে 29,500 টাকা আছে। আর বাট্রা আমি বলেছিলাম 500, দেখো প্রদত্ত বাট্রা এই ঘরে 500 টাকা আছে। তাহলে কি হলো? নগদের গড়ে আসলো 29,500, বাট্রার গড়ে আসলো 500। আর এই টাকাটা আমি কার কাছ থেকে পেয়েছি? প্রাপ্য হিসাবের নিকট থেকে পেয়েছি। তো প্রাপ্য হিসাব হবে ক্রেডিট 30,000 টাকা। প্রাপ্য হিসাব হবে ক্রেডিট 30,000 টাকা। তাহলে 30,000 টাকা ডেবিট পাশে হলো 2 বার 29,500 আর 500, আর ক্রেডিট পাশে হলো 30,000 টাকা প্রাপ্য হিসাবের গড়ে। আর এখানে মিরাজ হিসাব নামে একটি হিসাব আমি বসিয়েছি, ক্রেডিট হিসাব খাত। প্রকৃতপক্ষে মিরাজ হলো প্রাপ্য হিসাবেরই একটি অংশ। তাহলে 16 মার্চের আমার প্রশ্নটা কি ছিল আবার দেখে এসে 16 মার্চের সমাধানটা আমরা আবার দেখে নিচ্ছি, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। 16 মার্চ ছিল মিরাজের কাছ থেকে আমি 30,000 টাকার পূর্ণ নিষ্পত্তির সাপেক্ষে 29,500 টাকা আমি পেয়েছি আর কি। তাহলে এই যে 30,000 টাকার মধ্যে 29,500 টাকা আমি পেলাম, এটি পোস্টিং দিব। আমি যে পেয়েছি 29,500, এটা ক্যাশের ঘরে যাবে, নগদ ঘরে যাবে। আর যে 500 টাকা আমার এখানে ডিসকাউন্ট আছে এটি বাট্টার ঘরে যাবে। আর অবশিষ্ট যে 30,000 টাকা থাকলো সেটি টোটাল প্রাপ্য হিসাবের ঘরে যাবে। মার্চের 16। তাহলে আমরা দেখি কোথায় কোথায় গিয়েছে। মিরাজ হিসাব ডেবিট পাস, নগদ কলামে 29,500, প্রদত্ত বাট্টার কলামে 500, আর ক্রেডিট পাশে প্রাপ্য হিসাবের গড়ে 30,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার 29 মার্চ নিয়ে আমি আলোচনা করতে চাই। প্রশ্নটা দেখে নাও। 29 মার্চে বলা হয়েছে সুদ পাওয়া গেল। কত টাকা সুদ পেয়েছে?
29 মার্চে আমি সুদ পেয়েছি 4000 টাকা। তো প্রাপ্তি হলে তো এটা প্রাপ্তির গড়ে যাবেই, তাই না? আমরা দেখি সমাধান। সুদ হিসাব লিখেছি 29 মার্চ, আর নগদার গড়ে 4000 টাকা আসলো, আর ক্রেডিট পাশে অন্যান্য হিসাবের গড়ে 4000 টাকা ছিল। তাহলে এই যে আমাদের অন্যান্য হিসাব আসলো, অন্যান্য হিসাব কেন আসলো? আমি বলেছি এখানে কিছু হিসাব আছে ফিক্সড করা, যেমন ক্যাশ মানে নগদান হিসাব, প্রদত্ত বাট্টা হিসাব, প্রাপ্য হিসাব, বিক্রয় হিসাব। এই 4টা হিসাব ছাড়া অন্য কোনো হিসাব যদি জড়িত থাকে, সেই হিসাবগুলো সবগুলো যাবে অন্যান্য হিসাবের গড়ে। সেই টাকাগুলো যাবে অন্যান্য হিসাবের গড়ে। যেমন এখানে মূলধনের টাকা গিয়েছে, সুদ হিসাব গিয়েছে, এরকম যদি অন্য আরো কোনো ফাংশন থাকে সেগুলো অন্যান্য হিসাবের গড়ে যাবে। তাহলে মার্চের 29 তারিখ আমরা প্রশ্ন ছিল কি, 29শে মার্চ প্রশ্ন ছিল সুদ পাওয়া গেল 4000 টাকা। এইটি আমরা 29 মার্চের ফাংশনটি পোস্টিং করেছি। সুদ হিসাব লিখে নগদের গড়ে দিয়েছে 4000 টাকা, অন্যান্য হিসাবে গড়ে দিয়েছে 4000 টাকা। ঠিক আছে, এখন এই যে পোস্টিংয়ের কাজ শেষ করলাম, এখন আমি কি করব? এখন যোগ করব, নিচে নিচে যোগ করব। দেখো ক্যাশের গড়ে আমি ক্যাশ সবগুলো যোগ করেছি, নগদান হিসাবের কলাম 93,500 টাকা। প্রদত্ত বাট্টা যোগ করেছি 500 টাকা। তাহলে এই মোট কত হয়? 93,500 আর 500 94,000 টাকা হয়। আর ক্রেডিট পাশেও সেম হবে, প্রাপ্য হিসাব 30,000, বিক্রয় আছে 20,000, অন্যান্য আছে 40 আর 4 44,000। তাহলে সবগুলো যোগ করলে ওখানে হয় 30 আর 20 50 আর 44 94,000। তাহলে প্রাপ্তি ঘরে আমার ডেবিট পাশে 94,000 আর ক্রেডিট পাশে আছে 94,000। এই যে আমাদের আলোচনাটুকু ছিল আজকে এই প্রাপ্তি জাবেদা নিয়ে, তোমাদের এই আলোচনাটুকু আমরা এখানে শেষ করছি। আমরা এবার আবার বোর্ডে চলে আসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই প্রাপ্তি জাবেদা সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছ বা জানতে পেরেছ। নগদ প্রাপ্তি জাবেদাতে শুধু আমরা আসলে প্রাপ্তিসমূহ হিসাবভুক্ত করি। এখানে একটা কথা শুধু আমরা নোট রাখবো যে কোনো পরিশোধ থাকলে বা কোনো ধারের লেনদেন কিন্তু এখানে আসবে না, কোনো প্রদান করা থাকলে সেটি প্রাপ্তি জাবেদায় আসবে না। ঠিক আছে, এখন আমরা নগদ প্রদান জাবেদা যেতে চাই, ঠিক তার পরের ধাপ। ঠিক আছে, আমরা পরের স্লাইডটি এবার দেখব, নগদ প্রদান জাবেদা। পরের স্লাইডটি দেখো। হ্যাঁ, এই যে দেখো প্রদান জাবেদা, এই যে প্রদান জাবেদার প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা, আমরা এটা একটু আলোচনা করব। নগদ প্রদান জাবেদায় দেখো, ব্যবসায়ে নগদ বিনিয়োগ 40,000 টাকা। এই যে ব্যবসায়ে নগদ বিনিয়োগ করা হলো 40,000 টাকা, এটাকে আমি টাকা পেয়েছি না পরিশোধ করেছি? টাকা প্রাপ্তি হয়েছে, তাই না? বিনিয়োগ প্রাপ্তি হলে কিন্তু এখানে আসবে না, প্রদান জাবেদায় শুধু প্রদান সমূহ আসবে। তাহলে 1 তারিখের ফাংশনটি যেটি, এটি এখানে আসবে না। 5 তারিখ নগদে পণ্য ক্রয়, এটি আসবে, ক্রয় করলে খরচ হয়, সো এটি আসবে। তারপরে মার্চের 10 বিজ্ঞাপন খরচ, এটি আসবে। মার্চের 16 ইকরামের নিকট দেনা 25,000 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 24,800 টাকা প্রদত্ত হলো, এটিও আসবে। মার্চ 29 অফিস সরঞ্জাম ক্রয় 30,000 টাকা, এটিও আসবে। তাহলে মার্চের 1 তারিখটা শুধু এখানে আসবে না, বাকিগুলো আসবে। এখন আমরা সমাধানে যাব। সমাধান দেখো, নগদ প্রদান জাবেদার ছকটা দেখো তোমরা আগে। ছক নিশ্চয়ই তোমরা করতে পারবে এবং কিভাবে করবে সেটি আমরা এই যে দেখো এখানে দেখিয়ে দিয়েছি, সমাধান সহ দেখিয়ে দিয়েছি। তোমরা এখানে তারিখের গড়, তারপর চেক নং, ডেবিট হিসাব খাত সূত্র। এই চেক নং যে কলামটি আছে এটা কেউ লেখে আবার কেউ লেখে না। হ্যাঁ, তোমরা লিখতে পারলে ভালো হবে, কারণ পরিশোধগুলো সাধারণত এখন তো ব্যাংকের মাধ্যমে হয়, ফলে ব্যাংকের মাধ্যমে হলে সে চেক নাম্বারটা এখানে লেখা থাকলো।
আর আমরা ডেবিট হিসাব খাত আমরা বুঝতেই পারছি যে খরচ যেটি, হ্যাঁ, আমরা পরিশোধ করলে এটা খরচ হয় বা ডেবিট হয়। হ্যাঁ, এই যে ডেবিট হবে যেটি, যেমন আমি যদি বেতন পরিশোধ করি তাহলে বেতন হিসাব, বিজ্ঞাপন খরচ দিলে বিজ্ঞাপন খরচ হিসাব, যে হিসাবটি ডেবিট হবে সেই হিসাবটি এখানে আসবে। এখানে একটু ভেঙে গেছে, দেখো অন্যান্য হিসাবের ঘরে এখানে একটু ভেঙে গেছে, এখানে ফন্ট সাইজটা একটু বড়, এটা একটু আমি ছোট করে দিলে হয়তো সমস্যাটা হতো না। আবার ক্রেডিট হিসাব খাতে দেখো এখানে একটু ভেঙে গেছে, হ্যাঁ, এখানে এইটাও একটু ফন্ট ভেঙে গেছে। তো এটা যদি তোমরা একটু একটু আমরা দেখি ঠিক করে দিচ্ছি আমরা ফন্টটা এখানে। তো আমরা লাইভে যাচ্ছি। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে ক্রেডিট হিসাব খাতের মধ্যে নগদান হিসাব আছে 30,000 টাকা। আবার হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক, থ্যাংক ইউ। তো তোমাদেরকে, যে তোমরা যারা ধৈর্য সহকারে ক্লাসটি করছো, আমরা এই নগদ প্রধান জাবেদার মধ্যে দেখতে পাচ্ছি কি যে মার্চের 1 তারিখের ফাংশনটি কি সেটি আমরা এখানে দিয়েছি। তো মার্চের 1 তারিখ কেন দিলাম, 1 তারিখ কেন দিলাম না, প্রথমটা মার্চের 1 তারিখ কেন দিলাম না, আমরা কিন্তু একটু আগে ব্যাখ্যা দিয়েছি যে 1 তারিখে এটি প্রাপ্তি হয়েছে, ফলে এটি নগদ প্রধান জাবেদায় আসবে না। তারপরের ফাংশনটি ছিল মার্চের 5, সেখানে আমরা দেখেছি কি আছে, নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। তো ক্রয় করলে তো এটি আসবে, কেন আসবে, প্রদান করা হয়েছে। তো প্রদান করলে এটি কোথায় যাবে, আমরা সমাধানটা দেখি, মার্চের 5 তারিখের সমাধান দেখি। দেখো ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা, আর প্রদান এখানে নগদান হিসাবে গড়ে আছে 10,000। দেখো এখানে ডেবিট পাশের গড় হবে 3টা আর ক্রেডিটের গড় হবে 2টা। ডেবিটের গড় 3টা কি, ক্রয় হিসাব, প্রদেয় হিসাব, অন্যান্য হিসাব। আর ক্রেডিটের গড় 2টা, নগদান হিসাব, প্রাপ্ত বাট্রা হিসাব। ঠিক আছে, তাহলে মার্চের 5-এ ক্রয় হিসাব ডেবিট এখানে আছে 10,000 টাকা, আর নগদান হিসাব ক্রেডিট আছে 10,000 টাকা। আর মার্চের এই যে 5 তারিখের ফাংশনটি ক্রয় হিসাব এবং নগদান হিসাব দুটো হিসাবই এখানে জড়িত, ফলে ডেবিট হিসাব খাতের গড়টি দেখো ফাঁকা আছে, এখানে আমি কিছু লিখিনি। 5 তারিখ বরাবর ডেবিট হিসাব খাতের গড়ে কিছু লিখিনি, কেন লিখিনি, এখানে দুটো হিসাব জড়িত, একটা ক্রয় হিসাব আর একটি নগদান হিসাব, দুটো হিসাবই আমার ছকের মধ্যেই আছে। মার্চের 5-এর পরে দেখে আসি আমি প্রশ্নটি মার্চের 10-এ কি আছে। মার্চের 10 তারিখে আছে বিজ্ঞাপন খরচ 5,000 টাকা। বিজ্ঞাপন খরচ যদি থাকে, এটি আমি কোথায় পোস্টিং দেব, আমরা সমাধানে দেখি। মার্চের 10 ডেবিট হিসাব খাত বিজ্ঞাপন হিসাব দিলাম, আর এটি অন্যান্য হিসাবে যাবে ডেবিট পাশে, আর ক্রেডিট পাশে যাবে হলো 5,000 টাকা নগদান হিসাবে গড়ে। অন্যান্য কেন, এখানে ক্রয় হিসাব আছে, প্রদেয় হিসাব আছে, অন্যান্য হিসাব আছে। তো ক্রয় হিসাবে বিজ্ঞাপন যাবে না, প্রদেয় হিসাবে বিজ্ঞাপন যাবে না, তারপরে থাকে অন্যান্য হিসাব, তাহলে সেখানে যাবে। আর ক্রেডিটে সবসময় নগদের ঘরে থাকবে। এখানে আমার এবার মার্চের 18 তারিখের প্রশ্নটি দেখি। তো 18 তারিখের প্রশ্নটি আসলে এটি মার্চের 16 তারিখ হবে। 18 তারিখে যে সমাধানটিতে আছে 18 হবে না, এটা 16 তারিখ হবে। আমরা এটা এডিট করি। বাংলায় বিজয় লিখতে হবে। তো এই মার্চের 16 তারিখ, মার্চের 16 তারিখের প্রশ্নটি কি ছিল, ইকরামের নিকট দেনা 25,000 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 24,800 টাকা প্রদত্ত হলো। ইকরামের নিকট দেনা 25,000 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে
24,800 টাকা প্রদত্ত হলো। তাহলে এই যে পরিশোধ করলাম আমি 200 টাকা কম, এই 200 টাকা হলো বাট্টা, আর এটি আমার পোস্টিং হয়েছে ইকরাম হিসাব নিয়ে, প্রদেয় হিসাবে করে 25,000, আর ক্রেডিট পাশে নগদের গড়ে আসতেছে 24,800, বাট্টার গড়ে হলো 200। তাহলে 24,800 আর 200 25,000 হয়, আর ইকরামের হিসাবে গড়ে হলো 25,000। এই হলো মার্চের 16 তারিখের ফাংশন। এবার আমরা যাচ্ছি মার্চের 23 তারিখে কি আছে না, এখানে মার্চের 23 তারিখটা আমরা দেখতে যাচ্ছি। মার্চের 23 তারিখে এখানে দেখা যাচ্ছে যে আছে অফিস সরঞ্জাম ক্রয় 30,000 টাকা। এই যে অফিস সরঞ্জাম ক্রয় 30,000 টাকা, এটা দুইবার যাবে। আমরা বলছি যে অফিস সরঞ্জাম হিসাব, এটা একটি ডেবিট হিসাব খাত। তো এখানে তো ডেবিট পাশে ক্রয় হিসাব আছে, প্রদেয় হিসাব আছে, অন্যান্য হিসাব আছে। তো এখানে অন্যান্য হিসাবের গড়ের মধ্যে যাবে 30,000 টাকা, আর ক্যাশের গড়ে নগদান হিসাবে গড়ে যাবে 30,000 টাকা। এই হলো আমার 23 তারিখের ফাংশন। তাহলে 23 তারিখের প্রশ্ন ছিল অফিস সরঞ্জাম ক্রয় করলে টাকা প্রদান করা হবে। সো এটি দুই জায়গায় যাবে। নাম্বার 1 যে অন্যান্য হিসেবে গড়ে যাবে, আর নাম্বার 2 এটি নগদান হিসেবে গড়ে যাবে। এই হলো আমার নগদ প্রদান জাবেদা। তো নগদ প্রদান জাবেদা আমি এবার ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ যদি যোগ করি তাহলে দেখব মিলে গেছে। আমরা এখন যাব হলো এই স্লাইডটিতে, যেখানে কি দেখতে পাচ্ছি, নগদান বই। তো এই নগদান বই আলোচনা করার ক্ষেত্রে আমি চাই তোমাদের সাথে একটু শেয়ার করতে যে নগদান জাবেদা তুমি আগে করছো প্রাপ্তি জাবেদা, তারপরে করলা প্রদান জাবেদা, এখানে আমার নগদান বই, এটি কেন? ওইটা তোমার নগদান জাবেদা, যেটি প্রাপ্তি জাবেদা এবং প্রদান জাবেদা, এটি হলো বিশেষ জাবেদা। আমরা জাবেদা শ্রেণী বিভাগের মধ্যে এগুলো শিখেছি। আর এই নগদান বই, হ্যাঁ, এই নগদান বই এটি হলো একটি জাবেদা প্লাস খতিয়ান। হ্যাঁ, নগদান বইকে আমরা জাবেদাও বলি, খতিয়ানও বলি। এই নগদান বইকে আমরা এখানে শুধু নগদ প্রাপ্তিগুলো আসবে, আবার নগদ প্রদানগুলো সেগুলোও আসবে। এখানে শুধুমাত্র আমরা আগে যে দেখেছি প্রাপ্তি জাবেদা, শুধু প্রাপ্তিগুলো আসছে। যেমন আমরা এই যে এখানে দেখেছি প্রাপ্তি জাবেদা, এখানে শুধু নগদ প্রাপ্তি আসছে, এখানে কিন্তু কোনো পরিশোধ নাই। তারপরে আমরা নগদ প্রদান জাবেদা করেছি, এখানে এখানে শুধু নগদ প্রদান জাবেদা দেখেছি, এখানে কিন্তু অন্য কোনো প্রদান আছে, অন্য কোনো প্রাপ্তি নাই। আর এই নগদান বই যখন আমরা করব, এখানে নগদ প্রাপ্তিও থাকবে, নগদ পরিশোধও থাকবে, নগদ প্রাপ্তিও থাকবে, নগদ প্রদানও থাকবে। এই যে নগদ প্রাপ্তি এবং প্রদান, এই দুটোর সমন্বয়ে যে কাজটি, সেটি আমরা এখানে করব। এই নগদান বইকে আমরা 4 ভাগে ভাগ করি: 1 ঘর নগদান বই, 2 ঘর নগদান বই, 3 ঘর নগদান বই, খুচরা নগদান বই। নগদান বইকে আমরা কয় ভাগে ভাগ করছি? 4 ভাগে ভাগ করছি। কি কি? 1 ঘর নগদান বই, 2 ঘর নগদান বই, 3 ঘর নগদান বই, খুচরা নগদান বই। এবার এই নগদান বইয়ের ছকগুলো আমরা একটু দেখতে চাই। 1 ঘর নগদান বই, এখানে এই ফন্টগুলো আসলে ভেঙে গেছে। হ্যাঁ, এটা ইউনিক মাঝখানে একটু
আসবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু লাইভে আমরা ছিলাম, এখানে ফন্টে একটু প্রবলেম করেছে। তো এখানে ডেবিট ক্রেডিট দেখতেছে মাঝখানে চলে আসছে, আসলে এটি হবে দুই পাশে। হ্যাঁ, যেমন আমরা দেখি যে ডেবিটটা হবে এক পাশে তারিখের উপরে, আর ক্রেডিটটা হবে নগদান হিসেবের উপরে। হ্যাঁ, এখানে সবগুলো এরকম ভেঙে গেছে, ডেবিট এবং ক্রেডিট দুটো দুই পাশে ছিল। হ্যাঁ, আমরা এটা একটা বলবো যে ওয়ার্ডের বিভ্রান্তিকর অবস্থা। আমরা এটি এখানে দেখতে পাচ্ছি যে ডেবিট এবং ক্রেডিট মাঝখানে চলে আসছে, আসলে এটি হবে কি ডেবিটটা এক পাশে থাকবে, ক্রেডিটটা এক পাশে থাকবে। এখানে আমরা এই যে এক গড় নগদান বই, এই এক গড় নগদান বইতে কি শিখবো? এক গড় নগদান বই আমি ছকটি বোর্ডে করে দিচ্ছি, তোমরা বরং বোর্ড ফলো করো। হ্যাঁ, এক গড় নগদান বইয়ের ছক, এক গড় নগদান বইয়ের ছক আমরা বোর্ডে করে দিচ্ছি, তোমরা বোর্ডটা ফলো করো। হ্যাঁ, এই হলো ছকের দুটো পার্ট, একটা হলো ডেবিট পাশ, এই একটি ডেবিট পাশ, আরেকটি হবে এখানে ক্রেডিট পাশ। এখানে হবে এক ঘরা নগদান বই। এই যে এক গড় নগদান বই, এই এক গড় নগদান বই তারিখ, বিবরণ, রসিদ নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা। তাহলে কয়টা গড় হবে? তারিখের একটা গড় হবে প্রথমে এখানে। হ্যাঁ, তারিখ, তারপরে হবে এখানে বিবরণ, তারপরে খতিয়ান পৃষ্ঠা, এখানে রসিদ নাম্বারও আমরা লিখি, রসিদ নাম্বার, এখানে হলো টাকা। হ্যাঁ, তো এই যে রসিদ নাম্বার, এই গড়টি কেউ আগে লেখে এখানে লেখে, কেউ আমরা এখানে লিখি, এটি কোনো প্রবলেম না, ঠিক আছে। তারপরে আমরা যদি বলি ক্রেডিট পাশ, ক্রেডিট পাশেও সেম হবে, প্রথমে হবে তারিখ, তারপরে হবে বিবরণ, তারপরে এখানে হবে ভাউচার নম্বর, তারপরে এখানে হবে খতিয়ান পৃষ্ঠা, এখানে হবে টাকা। তো এখন আমরা একই রকমের করার চেষ্টা করি, এখানে খতিয়ান পৃষ্ঠা নিয়ে আসি আর এখানে রসিদ নাম্বারটা নিয়ে যাই। হ্যাঁ, এই যে এক গড় নগদান বইয়ের ছক আমরা দেখতে পাচ্ছি, এই এক গড় নগদান বইয়ের ছকটি আমরা ফলো করব। এখানে দেখো যে প্রথমে তারিখের গড় আছে, তারিখের গড় তারিখ লিখব, বিবরণের গড়ে বিবরণ লিখব, তারপরে খতিয়ান পৃষ্ঠার গড়ে খতিয়ান পৃষ্ঠা লিখব, আর টাকার গড়ে টাকা লিখব। ঠিক সেম ভাবে এই পাশে ভাউচারের গড়ের সাথে ভাউচার লিখব, বাকিগুলো ঠিক করবো। কিভাবে এটা করব, তাই না? এক গড় নগদান বইয়ের মূল বিষয়টি যেটি, সেটি হলো এখানে প্রাপ্তিগুলো সবগুলো ডেবিট পাশে আসবে, এইখানে এইখানটায় আসবে প্রাপ্তিগুলো, আর প্রদানগুলো এখানে আসবে এই পাশটায় আসবে। হ্যাঁ, প্রদানগুলো আসবে ক্রেডিট পাশে আর প্রাপ্তিগুলো আসবে ডেবিট পাশে। এখন আমি জার্নাল করে পোস্টিং দিব, প্রাপ্তিগুলো যখন ডেবিট পাশে পোস্টিং দিব তখন আমার সবগুলো যোগ করলে টোটাল প্রাপ্তি পেয়ে যাব, আর প্রদানগুলো যখন আমি ক্রেডিট পাশে পোস্টিং দিব তখন আমার ক্রেডিট পাশে আমি সবগুলো যোগ করলে টোটাল প্রদান পেয়ে যাব। আমি যদি মনে করি যে আমি সবগুলো অনেকগুলো প্রাপ্তি এখানে আছে, সবগুলো যোগ করলাম, সে আমি 10,000 টাকা প্রাপ্তি হয়েছে, এই 10,000 টাকা হলো আমার টোটাল ব্যালেন্স এখানটায়। এখন এই যে টোটাল অ্যামাউন্ট আছে 10,000 টাকা, এই 10,000 টাকা আমি ক্রেডিট পাশে পোস্টিং বসাবো, প্রাপ্তি পাশের যোগফলটাই আমি ক্রেডিট পাশে বসাবো। প্রাপ্তি পাশে যত টাকা হবে যোগফল ঠিক তত টাকাই আমি ক্রেডিট পাশে বসাবো। এখন এই যে ক্রেডিট পাশে আমি 10,000 টাকা বসাবো, বসানোর পরে আগে কিন্তু আমি এখানে দেখতে পাবো বিভিন্ন পরিশোধ থাকতে পারে,
তো আমি ধরে নিচ্ছি যে বিভিন্ন পরিশোধ মিলে আমার 8,000 টাকা পরিশোধ করা আছে অলরেডি। এখানে 8,000 টাকা আছে, এগুলো সব মিলে মিলে 8,000 টাকা আছে। তাহলে এখানে আর থাকবে কত? 2,000। 8,000 আমার আগে থেকে আছে, এগুলো সব মিলে, আর এখানে 2,000, তাহলে মোট হবে 10,000 টাকা। এই যে 2,000 টাকা, তার নাম হবে ব্যালেন্স। এটাকে আমরা বলি ব্যালেন্স সিডি, ক্রেডিট ডাউন। হ্যাঁ, তারিখের করে আমরা এখানে তারিখ লিখবো। যদি এটি হয় 2019 আর যদি হয় জানুয়ারি, তাহলে এটি জানুয়ারির শেষ দিন আমরা করতে পারি। অর্থাৎ আমরা যে মাস অঙ্ক করব সেই মাসের শেষ দিনই সাধারণত ব্যালেন্সগুলো নির্ণয় করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তাহলে এক গড় নগদান বইয়ের ছক সম্পর্কে বুঝতে পেরেছ। এবার আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব, 2 গড় নগদান বই শিখবো। হ্যাঁ, আমরা বোর্ডই ফলো করব। তো আমরা বোর্ডে দেখি কিভাবে এটি আমরা করব। বোর্ডে ফলো করি আমরা। এখানে ছকটা আমি শুধু একটু দেখিয়ে দিচ্ছি, ডিটেলস আরো আলোচনা হবে আগামী ক্লাসে। আমরা ছকটা দেখাচ্ছি, 2 গড় নগদান বইয়ের ছক। আমরা যদি বলি 2 গড় নগদান বই, তার ছকটা কিরকম হবে? টাকার গড়ে এখানে দুটো টাকা হয়ে যাবে। টাকার গড় ছিল আগে একটা, এখন হবে দুটা। কিরকম দুইটা? এখানে হবে একটা নগদ, একটা হবে ব্যাংক। নগদ টাকা আর এখানে হবে ব্যাংকের টাকা। আর এই পাশটাতেও টাকার গড় ভাগ হয়ে দুটি হয়ে যাবে। টাকার গড়টা আমরা 2 ভাগে ভাগ করে ফেলবো। এখানে এই একটা হবে নগদ, একটা হবে ব্যাংক টাকা। এখন প্রশ্ন হলো 2 গড় নগদান বইয়ের মূল থিমটা কি? 2 গড় নগদান বইয়ের মূল থিম হলো এখানে টাকার গড় দুটি থাকবে, একটি হলো নগদ, একটি হলো ব্যাংক। ডেবিট পাশেও যেরকম থাকবে, ক্রেডিট পাশেও সেম থাকবে। টাকার গড় দুটি, একটি নগদ আর একটি ব্যাংক। এখন এখানে আমি কিভাবে করব? এখানে যত প্রাপ্তি পাবো সব প্রাপ্তিগুলো এখানে ডেবিট পাশে আসবে। প্রাপ্তি হতে পারে 2 রকমের, একটি হলো ক্যাশ প্রাপ্তি হতে পারে, আর হলো ব্যাংকের মাধ্যমে প্রাপ্তি হতে পারে। যদি ক্যাশে টাকা পাওয়া যায়, নগদ টাকা যদি আমি পাই, নগদের ঘরে বসাবো। আর আমি যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাই, আমি যদি আমার অ্যাকাউন্টে টাকা জমা হয় ব্যাংক অ্যাকাউন্টে, তাহলে আমি ব্যাংকের ঘরে বসাবো। আবার বলছি, নগদ প্রাপ্তি হলে আমি নগদের ঘরে বসাবো। আমি যদি ক্যাশ টাকা পাই, তাহলে এই নগদের ঘরে বসাবো। আমি যদি টাকা ব্যাংকে জমা দেই, তাহলে ব্যাংকে যদি আমার অ্যাকাউন্টে জমা হয়, তাহলে এই ঘরে বসাবো, ব্যাংকের ঘরে বসাবো। আর প্রদানের বেলায় আমি ক্রেডিট পাশের কথা যদি বলি, বললো কি যে এখানে দুটো ঘর নগদ এবং ব্যাংক। এখানে নগদের ঘরে আসবে কি? আমি যদি নগদ টাকা পরিশোধ করি, তাহলে নগদের ঘরে যাবে। আমি যদি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করি, ব্যাংকের ঘরে যাবে। তাহলে এই যে মূল বিষয়টি, এটি আমাকে একটু এখানে মনে রাখতে হবে। আরেকটি জিনিস আমাকে মনে রাখতে হবে, সেটি হলো নগদান 2 গড় নগদান বইতে একটি কন্ট্রাএন্ট্রি নামে একটি বিষয় আছে। হ্যাঁ, মানে বিপরীত দাখিলা। তো এই বিপরীত দাখিলাটি তোমাদেরকে আমি আগামী ক্লাসে শেখাবো। আর 3 গড় নগদান বইয়ের ছকটা নিয়েও আমি এখন কথা বলতে চাই। আমরা বোর্ডে 3 গড় নগদান বইয়ের ছক কিভাবে করব আরেকটু দেখাই দিচ্ছি। এখানে দেখো, এখানে ব্যাংকের এবং নগদের দুটো গড় ছিল। এখানে এই যে আছে, আমি দুটো মুছে ফেলতেছি। এখানে নগদের গড় ছিল আর ব্যাংকের গড় ছিল, দুটো গড় ছিল, তাই না? 3 গড় নগদান বই কিন্তু আমরা করবো এখন। 3 গড় নগদান বইয়ের ছক কিভাবে করব আমি দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো সব ঠিক থাকবে, শুধু যে কাজটি এখন করতে হয়েছে আমাদেরকে সেটি কি? 3 গড় নগদান বইয়ের ছকের জন্য আমরা এখন কাজ করছি। এই যে টাকার গড় ছিল এখানে দুইটা, এক গড়াতে ছিল একটা, 2 গড়াতে ছিল দুইটা, আর 3 গড়াতে এসে টাকার গড় হবে 3টা। এই আবার বলছি, এখানে এক গড়া যখন নগদান বই ছিল তখন টাকার গড় একটা ছিল।
যখন আমরা 2 ঘর নগদান বই করেছি, টাকার ঘর এখানে হচ্ছে 2টি। এখন করছি আমরা 3 ঘর নগদান বই, সো এখানে টাকার ঘর হবে 3টি। একটা হবে নগদ, একটা হবে ব্যাংক, একটা হবে বাট্টা। এটা হবে টাকার ঘর। হ্যাঁ, এই টাকা 3 ঘর নগদান বইতে টাকার ঘর থাকবে কয়টি? 3টি। 3 ঘর নগদান বইতে টাকার ঘর কয়টি থাকবে? 3টি থাকবে। দেখো এখানে 3টি টাকার ঘর আছে, এই যে নগদের একটি, ব্যাংকের একটি, বাট্টার একটি। ঠিক অনুরূপভাবে ক্রেডিট পাশেও আমরা 3টি টাকার ঘর বসাবো। একটি হলো নগদ, একটি হলো ব্যাংক, একটি হলো বাট্টা। তাহলে কি হলো? আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম 3 ঘর নগদান বই যদি করি, ট্রিপল কলাম ক্যাশ বুক, সেখানে টাকার ঘর হবে 3টি, নগদ, ব্যাংক, বাট্টা। ক্রেডিট পাশেও সেম, নগদ, ব্যাংক, বাট্টা। এই যে 3 ঘর নগদান বইয়ের 3টি টাকার ঘর, এই জন্যই দেখো ওকে নামকরণই করা হয়েছে 3 ঘরা নগদান বই, ট্রিপল কলাম ক্যাশ বুক। আরেকটি বিষয় ছিল, এই আগে আমরা একটু আলোচনা করেছি 2 ঘর, সেখানে টাকার ঘর ছিল 2টি, আর 1 ঘর নগদান বই ছিল টাকার ঘর 1টি। তো এই যে বিষয়গুলো আমাদের আজকে আলোচনার বিষয় ছিল, এই আলোচনার বিষয়গুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখান থেকে আমরা যে অঙ্কটা করব সেটা আগামী ক্লাসে অঙ্কগুলো করব, কিভাবে নগদান বই করতে হয় সেটি শিখব। তার আগে আমি বলেছিলাম তোমাদেরকে যে আমাদের সামনের যে সিটি পরীক্ষা আছে, সেই সিটি পরীক্ষার সিলেবাস তোমরা জানো, তো প্রশ্নপত্র কিভাবে হবে সেই কথাগুলো তোমরা কিছুটা হয়তো জানো, আমি আরেকটু ক্লিয়ার করতে চাই। আজকের মানে আমরা আলোচনার মাধ্যমে কিন্তু দ্বিতীয় অধ্যায় প্রায় শেষ করেছি। দ্বিতীয় অধ্যায়ের আর 2-1টি ক্লাস আমরা নিব, পরীক্ষার আগে ইনশাল্লাহ শেষ করব। আশা করছি একটি ক্লাসে শেষ হবে, না হলে আমি আরেকটি ক্লাস নিব। আর প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়টা আমাদের শেষ হয়েছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের। প্রথম অধ্যায়ের এবং দ্বিতীয় অধ্যায়, এই দুটো অধ্যায়ের উপর আমরা কিন্তু সিটি পরীক্ষা নিব, এবং পরীক্ষা হবে কি এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। তো তোমরা অঙ্কগুলো করবে, এখানে কিছু কিছু ম্যাথ থাকবে, হ্যাঁ, কিছু ম্যাথ থাকবে, কিছু হলো থিওরি থাকবে। তো এমসিকিউ প্রশ্নপত্র প্রণয়ন করার জন্য আমরা অলরেডি কাজ কমপ্লিট করে ফেলেছি। আর তোমাদের প্রস্তুতির জন্য বলবো যে পরীক্ষা যখন দিবে অবশ্যই হাতে ক্যালকুলেটর রাখতে হবে এবং খাতা রাখতে হবে, কলম রাখতে হবে, না হলে তোমরা ক্যালকুলেশন না করলে কিন্তু অঙ্কের অ্যান্সার করতে পারবে না। সেজন্য তোমরা সেই প্রস্তুতি নিয়ে পরীক্ষার জন্য এগিয়ে যাও। আর আমরা আগামী ক্লাসে এই চ্যাপ্টারের বাকি কিছু অংশ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই প্রত্যাশা রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।